গণভোট ছাড়া কোনো পার্লামেন্টের কোনো কিছু সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু এনারা কোনো গণভোটের ব্যবস্থা করেননি। গণভোট ছাড়া এটা করা হয়েছে, ফলে এটা টেকনিক্যালি মিস্টেক। সো এটার যদি চ্যালেঞ্জ হলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। প্রেসিডেন্টকে যদি থাকে তাহলে প্রেসিডেন্টকে নির্বাচিত করা, প্রেসিডেন্টকে বের করে দেওয়া, দুটোই প্রধানমন্ত্রীর হাতে থাকে। সেই ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, যে কোনো সময় বের করে দিতে পারেন, সেই ব্যক্তি কোনোদিনই প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে, তার ইচ্ছার বাইরে কিছু করতে পারবেন না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেটা নিয়ে আমি কথা বলেছি এখানে, সেটা হলো 15th অ্যামেন্ডমেন্ট। আমি যেটা আগেই বললাম, আমাদের পঞ্চদশ সংশোধনী করে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। আমি মনে করি যেটা, এবং তার পরবর্তীতে 7A এবং 7B, 7 ক এবং 7 খ, এই দুটোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এই দুটো হলো, একটা হলো 7 ক হলো যে আমাদের যে কোনো ধরনের কোনো কিছু করতে গেলে, সরকার পরিবর্তনের জন্য সাংবিধানিকভাবে অন্য কিছু করতে গেলে দেশদ্রোহিতা হিসাবে কঠোর শাস্তির ব্যবস্থা। এটা আমি মনে করি আমাদের বর্তমান পরিস্থিতিতে এরকম ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, কাজে এটাকে রিজিট করার দরকার ছিল না। এটা রিজিট করাটা ঠিক হয়নি, এটা বাতিল করা উচিত। আর 7 ক্ষয় হলো আমাদের যতগুলি অর্ধেকের 1/3 মতো সংবিধানের আর্টিকেল বলা হচ্ছে, এগুলোকে কোনো সময় চেঞ্জ করা যাবে না। এটা অত্যন্ত অযৌক্তিক। একটা বর্তমান পার্লামেন্ট ভবিষ্যতের কোনো পার্লামেন্টকে কোনো কিছু রেস্ট্রিক্ট করতে পারে না, পার্লামেন্টের হাত পা বেঁধে দিতে পারে না। এটা গ্রহণযোগ্য নয়। আজকে আমি পার্লামেন্টে আছি, কালকে আমার আগামী প্রজন্ম একটা পরিবর্তন চাইতে পারে, তাকে সেই সুযোগ দিতে হবে। কাজে এইটা বাতিল করলে এটাও বাতিল হয়ে যাবে। আর একটা করা হয়েছিল যে মানুষের যে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, একসঙ্গে অ্যাসেম্বলি করার বিষয়ে কিছু কন্ডিশন দেওয়া হয়েছিল 38 ধারা অনুযায়ী। আমরা মনে করি পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এটাও বাতিল হয়ে যাবে। ফলে এইটাও আমরা চাচ্ছি যে এটা বাতিল করার জন্য আমরা কোর্টে একটা কেস হয়েছে, আমরা খুবই আশাবাদী, এবং কোর্টে এটা কেস করলে এটা বাতিল হবে। কারণ এখানে দুটো ডিফেক্টস আছে। এইটার মধ্যে দুটো ডিফেক্ট, একটা যেটা বললাম একটু আগে, যে ভবিষ্যৎ কাজকর্মকে বেঁধে দেওয়া পার্লামেন্টকে, এটা কোনো পার্লামেন্টের ফাংশন হতে পারে না, এটা যুক্তিসঙ্গত নয়। আর 2 নম্বর হলো, তখন প্রভিশন ছিল যে গণভোট ছাড়া কোনো পার্লামেন্টের কোনো কিছু সংবিধান সংশোধন করা সম্ভব নয়, কিন্তু এনারা কোনো গণভোটের ব্যবস্থা করেননি। গণভোট ছাড়া এটা করা হয়েছে, ফলে এটা টেকনিক্যালি মিস্টেক। সো এটার যদি চ্যালেঞ্জ হলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। এখন আমি আসি প্রেসিডেন্টের সঙ্গে যে ভাগাভাগি, পাওয়ার শেয়ারিং। প্রেসিডেন্টের সঙ্গে পাওয়ার শেয়ারিং করার জন্য সবচেয়ে যেটা বড় প্রয়োজন, সেটা হলো প্রেসিডেন্ট এখন বর্তমানে যেটা আছে, যে তারা সিম্পল মেজরিটি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং 2/3 মেজরিটিতে বাতিল হয়ে যান। এখন 2/3 মেজরিটি থাকার কারণে প্রেসিডেন্টকে যদি থাকে তাহলে প্রেসিডেন্টকে নির্বাচিত করা, প্রেসিডেন্টকে বের করে দেওয়া, দুটোই প্রধানমন্ত্রীর হাতে থাকে। সেই ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, যে কোনো সময় বের করে দিতে পারেন, সেই ব্যক্তি কোনোদিনই প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে, তার ইচ্ছার বাইরে কিছু করতে পারবেন না। তার একেবারে বাড়ির মানে পারপাস সার্ভ করার জন্যই তাকে রাখা হয়েছে, এরকমই মনে হবে। বর্তমান প্রেসিডেন্টের অবস্থা এরকম। এবং এটার উদাহরণ আমি আরেকটা দেই। অষ্টম সংসদে 2001 থেকে 2006 পর্যন্ত যে সংসদ চলেছে, সেখানে প্রেসিডেন্ট ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, উনি বিএনপির ফাউন্ডার মেম্বারদের মধ্যে একজন ইম্পর্টেন্ট মেম্বার, উনি প্রেসিডেন্ট ছিলেন। তাকে কিন্তু অভিশংসন বা ইমপিচ করা হয়েছিল 2/3 মেজরিটি থাকার কারণে। তো সেই জন্য প্রেসিডেন্টদেরকে যদি আমরা এমনভাবে ভার্নারেবল করি যে ওনারা যে কোনো সময় ইচ্ছামতো আসবেন, ইচ্ছামতো যাবেন, তাহলে সেই প্রেসিডেন্টের দ্বারা কোনো কাজ করানো সম্ভব নয়। উনি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণেই থাকছেন। সেই কারণে আমরা প্রেসিডেন্টকে বলতে চাই, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হবেন এবং সেইভাবে তাকে নির্বাচিত করতে হবেন। এটা একটু আমি মনে করি, এটা একটু আমার কাছে কী বলবো, উচ্চাভিলাষী বলে হয়েছে, কিন্তু এটা একটা সলিউশন বলে আমি মনে করছি। সেটা হলো প্রেসিডেন্ট নির্বাচিত হবেন 3/4 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট, 75% পার্লামেন্ট মেম্বার্স ভোট দিলেই উনি হবেন সেইভাবে। এবং প্রেসিডেন্টকে ইমপিচ করতে গেলে 3/4 মেজরিটি অফ দ্য পার্লামেন্ট লাগবে। আমি যেটা এখানে বলতে চাই প্রথমেই, যে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে এখন চিফ জাস্টিসের কথা বলা আছে। 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হলে সেই চিফ জাস্টিসই আবার কেয়ারটেকার সরকারের প্রধান হওয়ার কথা। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে।
অনেক জাজরা মনে করেন, অনেক জুডিশিয়ারির অনেক সিনিয়র মানুষরা মতামত দিয়েছেন যে জুডিশিয়ারিকে পলিটিক্সের মধ্যে আনাটা ঠিক হচ্ছে না। জুডিশিয়ারি শুড বি অ্যাবভ এভরিথিং, অ্যাবাউট জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স রাখতে হবে এবং তাদের সম্মান এবং পবিত্রতা রক্ষা করতে হবে। কাজে এখানে অন্য কাউকে দেওয়ার ব্যবস্থা করো। আমি এখানে প্রস্তাব করতে চাই এই প্রেসিডেন্টকে, যে 3/4 মেজরিটির প্রেসিডেন্ট, ওনাকে এই জায়গায় কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালনের জন্য মনোনয়ন দেওয়া দিতে পারে। উনি কেয়ারটেকার সরকারের পরবর্তী সরকার আসবে, পরবর্তী সরকার গঠন করার পরে আবার প্রেসিডেন্টকে হবেন, আবার ঠিক হবে, অথবা উনাকে রাখতে চাইলে রাখবেন। দুইবারের বেশি উনি থাকতে পারবেন না।